আর ব্যথা হলে কি পেইন কিলার খাওয়া ঠিক? নো, সম্পূর্ণভাবে এটা এক অযৌক্তিক কথাবার্তা। রক্ত মাংসের শরীর ব্যথাহীন হওয়া যাবে না। ব্যথা কোথাও না কোথাও থাকবে। এই যে নি রিপ্লেসমেন্টের পরে একজন মানুষ কতদিন পরে স্বাভাবিক চলাফেরা করতে পারে? আরে ওই দিনই তো সকালবেলা অপারেশন হলো 7টার সময়, সন্ধ্যা 7টায় এসে দাঁড়াতে পারে। পরের দিন তো অ্যাবসলিউটলি ফ্রি। ল্যাবের প্রেজেন্স ডক্টর ডেস্কের আজকের পর্বে আমাদের সঙ্গে আছেন দেশের প্রখ্যাত অর্থোপেডিক সার্জন অধ্যাপক ডক্টর আমজাদ হোসেন। তিনি শুধু একজন সফল চিকিৎসকই নন, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান স্বাধীনতা পুরস্কার ভূষিত এক অনন্য ব্যক্তি। অপারেশন থিয়েটারের নির্ভুল হাত থেকে শুরু করে যুদ্ধক্ষেত্রের সাহসিকতা, সবকিছু মিলে তিনি আমাদের কাছে খুব গর্বের আর শ্রদ্ধার প্রতীক। বরাবরের মতো সঙ্গে আছি আমি ডক্টর সিদ্ধার্থ মজুমদার। চলুন কথা বলি। স্যার কেমন আছেন আপনি? ভালো আছি। সিদ্ধার্থ, ডাক্তার সিদ্ধার্থ মজুমদার, জি স্যার। সুন্দর নাম। থ্যাংক ইউ স্যার। স্যার আমি হচ্ছে গিয়ে প্রথমেই আমি একটা জিনিস জানতে চাই যে আপনি এই যে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পুরস্কার পেয়েছেন, এই অর্জনের পেছনের গল্পটা শুনতে চাই। বলবো যে ভালো কোশ্চেন। তারপরে বলবো যে আসলে আমি তো কোনো পদকের জন্য কিছু করি নাই, আমি কাজ করে গেছি না। মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছি, সরাসরি হাতে অস্ত্র নিয়ে। কারণ আমাদের যেদিকে বাড়ি সেদিকে দিনাজপুরের ওই অংশটা অনেক নন বেঙ্গলি ছিল। তো তারা পার্বতীপুর, সৈয়দপুর, দিনাজপুরে, তো তাদের অত্যাচার চোখের সামনে আমার ভেসে ওঠে। তো আমার সুতরাং মুক্তিযুদ্ধে যাওয়াটা আমাদের জরুরি ছিল। তো গেছি, আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি। অংশগ্রহণ করার মধ্যখানে আমি একটু আহত হই। আমার বাম পায়ে ফ্র্যাকচার ফিমার হয়, যেটা বলা হয় যে ফ্র্যাকচার শ্যাপ ফিমার। তুমি ডাক্তার হিসেবে তো নিশ্চয়ই বুঝতে পারতেছো, ওপেন ফ্র্যাকচার। তারপরে আমাকে সামরিক হাসপাতালে নেওয়া হয়, সেখানে চিকিৎসা করার পরে আমি ভালো হই। কিন্তু ভালো হওয়ার পরে ডক্টর রোনাল্ড জোসেফ কাস্ট, উনি বাংলাদেশে তখন এসছেন কেবলই। উনি ফেব্রুয়ারি মাসে 28 তারিখে 72 সালে আসেন বাংলাদেশে। তো এসে উনি মুক্তিযোদ্ধাদের চিকিৎসা ব্যাপারটা তখন গভর্নমেন্টের একটা প্রায়োরিটি ছিল। কিভাবে এই আহত মুক্তিযোদ্ধাদের যারা বেঁচে আছে, অনেকে পঙ্গু, অনেকে হাত নাই পা নাই, এদের চিকিৎসা কীভাবে করা যায়। তখন আমি তখন তার সঙ্গে দেখা করতে গেলাম। তখন হচ্ছে আজকের যেটা সরোবর্দী হসপিটাল, ওটার নাম ছিল আয়ুব হসপিটাল। পরে ওই সরকারি নাম বদলে তাকে শহীদ সরোবর্দী হাসপাতাল করে, সরোবর্দী সাহেবের নামে। তো ওখানে তখন চিকিৎসা উনি শুরু করে দিয়েছেন ফেব্রুয়ারি মার্চ থেকে এপ্রিল মাসে একেবারে। তো আমি ওনাকে মে মাসে দেখাই। উনি আমাকে বলেন যে তোমার তো এখন ইয়াং ম্যান, তুমি মাত্র 17-18 বছর বয়স, তুমি এক্সারসাইজ করো আর ওজন বাড়তে দিও না, তুমি আর লেখাপড়াতে ফিরে যাও। আসলে এইভাবেই তারপরে হলো কি যে ঘটনার যে প্রশ্নটা আসলো, কিন্তু ওই যে মুক্তিযোদ্ধাদের সঙ্গে আমার একটা একাত্মতা, যেহেতু আমিও ওদের সাথেই ছিলাম। তো যুদ্ধের পথ গাছ সাহেবের সাথেও উনি আমাকে তখন বললেন, বা ওনাকে আমি দেখলাম খুব কাছাকাছি থেকে, এবং দেখার পরে উনি আপনার ডাক্তার হবার ইচ্ছাটি কি তখন থেকেই। তারপরে আমি মেডিকেল কলেজে ভর্তি হলাম, ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হয়ে MBBS করলাম। আমরা আসলে 76 সালের ব্যাচ, যুদ্ধের জন্য একটু পিছিয়ে গেছি। 76 সালে আমাদের পাস আউট হওয়ার কথা। আমরা খুবই খুশি যে আপনি এরকম একটা রাষ্ট্রীয় সম্মান পেয়েছিলেন এবং সেই সাথে হচ্ছে কি মানুষের জন্য এখনো কাজ করে যাচ্ছেন। এটা খুব চমৎকার একটা ব্যাপার। স্যার আপনি অনেকক্ষণ ধরে মুক্তিযুদ্ধের কথা বলছিলেন। আমরা একটা জিনিস একটু জানতে চাই, মুক্তিযুদ্ধকালীন কোনো বিশেষ স্মৃতি যদি আপনি আমাদের সঙ্গে শেয়ার করেন, নিশ্চয়ই আজকালকার প্রজন্ম অনুপ্রাণিত হবে। মুক্তিযুদ্ধকালীন অনেক স্মৃতি। আমি প্রথমেই বলবো যে মুক্তিযুদ্ধ যাওয়ার স্মৃতিটাই আমার বেশি কষ্টকর মনে হয়, এবং একটা ঘটনা যেটাকে আমার শুধু আমাদের অনেককেই এখনও কাঁদায়। আমার নানা ছিলেন একজন উর্দু স্পিকিং লোক, বাংলা কথা বলতে পারতেন, বাট উনি একদম ওই রকম চেহারা টেহারা, লম্বা দাড়ি, ফর্সা মানুষ, অনেকটা বলা চলে যে পীর সাহেবদের মতো আর কি। তো উনি মনে করলেন যে আমি তো উর্দুতে কথা, উনি ব্যবসায়ী ছিলেন, কাশ্মীর অন্য জায়গা থেকে, তখন তো ব্রিটিশ ইন্ডিয়া, তো তখন তো এক ভারত ছিল।
উনি ওই ফলমূল নিয়ে আসতেন, নিয়ে এসে বিক্রি করতেন। তো ওনার ধারণা ছিল, আমার মার্চ মাসের যখন দিনাজপুর পতন হলো, 14ই মার্চ দিনাজপুর পতন হলো, তখন উনি ধারণা করলেন, আর তখন শুরু হয়েছে বিভিন্নভাবে তারই পাশে অগ্নিসংযোগ, ধর্ষণ, মেয়েদেরকে তুলে নিয়ে যাচ্ছে সৈয়দপুরে, এবং বড় বড় মানে কনফ্রন্টেশন হচ্ছে। তখনও তো রেজিস্ট্যান্স হচ্ছে প্রচুর পরিমাণে, বাধা পাকিস্তান আর্মিরা ইজিলি যাতে ঢুকতে না পারে। কিন্তু পাকিস্তান আর্মিরাদের সঙ্গে নন বেঙ্গলিগুলো প্রচুর পরিমাণে আমাদের ক্ষতি করেছে। তো তারা তো মানে যাই পারে সামনে যাই পায় গুলি, তারপর আগুন দেওয়া। উনি ধারণা করলেন যে আমার এই সময় দেখা করা উচিত, যেহেতু আমরা পাকিস্তানে এনেছি কষ্ট করে। পাকিস্তান তো ওনারাই পাকিস্তানের জন্য সংগ্রাম 47 সালের দেশ 47 সালে, স্বাধীন। 47 সালে বা তারও আগে। উনি মনে করলেন আমি যেহেতু উর্দু স্পিকিং, কথা বলতে পারি, উর্দুতে বোঝাতে পারবো। তো উনি 17 এপ্রিল গেলেন রংপুরে সেক্টর কমান্ডার দেখা করতে। তো উনি বসে আছেন, তারপর ওনাকে ডাক দিয়েছে সেক্টর কমান্ডার, বললো কর্নেল ছিলেন বোধহয়। তো উনি বলছেন যে কি বলতে চাও তুমি? তো বলছে যে আমাদের যে ছেলেপেলেরা লেখাপড়া করছে, ইন্টারমিডিয়েট পড়ে, মেট্রিকে পড়ে, এসএসসি পড়ে, তো এরা কি করবে টিচাররা? তো সেক্টর কমান্ডার মুখের উপরে বলছে তাকে যে हम लोग को लेखापढ़ा नहीं चाहिए, लिखा पढ़ा नहीं चाहिए, हम लोग को जमीन चाहिए। তো বলছে যে এই কেমন কথা হলো? সে তো মানে যেহেতু ওনার ধারণা যে আমি একজন পাকিস্তানি এবং খুব মোরালি খুব হাই ক্যারেক্টার, তো বলছে যে দেখিয়ে এইসব আমলোককে ও বলে তাহলে আমরা কি করতে পারি? উনি আবার জিজ্ঞেস করছে ওই ভদ্রলোককে, মানে সেক্টর কমান্ডারকে। সে বলছে যে যারা তোমাদের স্টুডেন্ট আছে এদেরকে বলো, টিচার আছে এদেরকে বলো, মাথায় টুপি পিনকে দাঁড়িয়ে রাখকে খেতি করনা হয়। উনি তো স্তম্ভিত হয়ে গেছে, তার মুখের দিকে তাকিয়ে বলতেছে যে শোনো বুড্ঢা লোক, বাত মাত করো, তুমি আর বেশি কথা বলো না, আমলোককে জমিন চাইয়ে। কথা বুঝতে পেরেছি? আমাদের জমি দরকার, তোমাদের এই লেখাপড়ার কোনো দরকার নেই। এরই সবচেয়ে ফ্রাস্ট্রেটিং এবং খুব দুঃখজনক। উনি এত কষ্ট পেয়েছেন। এবার বলছে যে বুড়ান এবার তুমি ওঠো, অনেক লোক কথা বলবো আমার সাথে। তারপরে উনি ওখান থেকে এসে পার্বতীপুরে এসে আরেকটা ঝামেলায় পড়তো, তখন ট্রেন চেঞ্জ করতে হতো পার্বতীপুরে দিনাজপুরে যেতে। ওখানে আবার ট্রেনে বসে আছেন, তখন ট্রেন তো একটা দুইটা চলে কোনোভাবে, বসে আছেন তখন এক ঝাঁক ছেলে পেলে উঠছে নন বেঙ্গলি। तारा उठे बोल से साले लोग बुढ़ा आदमी, ये दिन में ये लोग मौलवी साहब बनता है दाढ़ी रख के, रात में जय बांग्ला करता है। করে তাকে ধরে পিটায়ে একদম লাঠি দিয়ে পিছনে সে যে যখন আমাদের সবাইকে, আমার বাবাকে বললো যে আমার বাবার নাম বাকি, আব্দুল বাকি এদিকে আসো, সবাইকে নিয়ে বসো, আমি কথা বলবো তোমাদের সাথে, তুমি এদের রাখতে পারবো না, তুমি তোমার ভারতে চলে যাও, নাহলে তোমাদের এখানে কোনোভাবেই ছেলেপেলেদের রাখা যাবে না, এরা সবাইকে মেরে ফেলবে। তো আমি ওনার চোখের পানি দেখে আমার তখন এখন পর্যন্ত আমি ভাবি এরকম একটা বুড়ো বয়স্ক মানুষকে এত বড় অপমান, এবং কবজিটা অলমোস্ট ভেঙেই দিয়েছিল। তো এইটাই হলো সবচেয়ে বড় আমার কাছে এখনো স্মৃতি। তো যুদ্ধের ময়দানে তো অনেক কিছুই আছে, সেটা বলার দরকার নেই, বা বললেও সেটা বলা যাবে অন্য সময়। জি স্যার, পরিবেশটা ভালো হয়ে গেল। আমরা আসলে ওই সময়ের সমস্যাগুলো আমরা এখন শুনলেও মানে আমরা এটাই অবিশ্বাস বাস্তবতা লাগে। ছিল, এটাই বাস্তবতা। এটাই বাস্তবতা ছিল। আচ্ছা, আপনার ডাক্তার হবার যাত্রাটা কি আসলে এই যে যখন মুক্তিযুদ্ধের সময় আপনি কাজ করছিলেন মানুষের সাথে, তারপরে আপনি কি মেডিকেল কলেজে ভর্তি হলেন হ্যাঁ, নাকি? হ্যাঁ। ওই যে বললাম গাছ সাহেব বললো তুমি ভালো হয়ে গেছো, তখন মেডিকেল কলেজে আমি অ্যাপ্লাই করলাম, ওখানে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হলাম। স্যার আপনার এরপর অর্থোপেডিক্স বিশেষজ্ঞ হবার ও কারণ কি? দারুণ প্রশ্ন। আসলে অর্থোপেডিক্সে যেহেতু আমি অর্থোপেডিক পেশেন্ট ছিলাম, আমার খুব ভালো লাগতো যে আমাকে ভারতীয় অফিসাররা প্রায় আসতে, মানে একটা অফিসার আমাকে বলে, ও মুসলিম মেজর জেনারেল, বলে তোমার নাম কি? আমি বললাম আমার নাম আমজাদ হোসেন। কই তুমি তোমার নামের মিনিং জানো? ডু ইউ নো ইউর মিনিং অফ ইউর নেম? আমজাদ আই ডোন্ট নো, কে শরীফ আদমি। তো তারপরে ওরা এত ভালো ব্যবহার করতো আমাদের সাথে, আমাদের কি বই লাগবে, কি পেপার লাগবে, কি করতে হবে, মানে হাসপাতালে ছিলাম তো বেশ কিছুদিন, সুতরাং একটা মানে এই যে হসপিটালের এই যে ডাক্তারদের যে ব্যবহার,
এবং ডক্টর গাছ পরবর্তীতে আমাকে তো অনুপ্রেরণা দিল, তুমি ডাক্তার তো হবাই বলে এই লাইনেই পড়াশোনা করো। আর আমারও ন্যাচারালি ভালো লাগতেছিল যে আমি অর্থোপেডিক সার্জন হই। স্যার, আমাদের দর্শকদের কিছু প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলো আমি আচ্ছা, ঠিক আছে। করতে চাই। হ্যাঁ, স্যার, কম বয়সীদের মধ্যে জয়েন্ট পেইন কেন দেখা দিচ্ছে? আসলে জয়েন্ট পেইন, আমি একটা কথা সবসময় বলি ডক্টর সিদ্ধার্থ, সেটি হলো রক্ত মাংসের শরীর ব্যথাহীন হওয়া যাবে না, ব্যথা কোথাও না কোথাও থাকবে। আমি হঠাৎ করে সিঁড়ি দিয়ে 10 তলা উঠলাম, আমি কিন্তু সিঁড়ি দিয়ে উঠি না। ও সিঁড়ি আমি মনে করি আমি এখন, আমরা তো গ্রামে বড় হয়েছি, কাজে আমাদের কথা আলাদা। এখনকার প্রজন্মের কথা বলছি, তারা মনে করে কি কাজটাই খারাপ, ভারী কাজ করবো, হাঁটবো মাইল কি মাইল, কোনো জিমেই যাবো না, কোনো কিছু করবো না, খাবো দাবো আর হলো কাজ করবো, অফিসে যাব, অফিসের আমি বড় অফিসার, বড় মানে এটা কিছুই তো বাংলাদেশে ছিল না। এখন আমরা হঠাৎ করে একটা দেশ পেয়ে গেছি, আমাদের স্টিয়ারিং ধরলে আমাদের কোনো কন্ট্রোল নেই, ঠিক না? মানে এত রাস্তায় অ্যাক্সিডেন্ট কেন হয়? তো এইটাই হলো কথা। এখন হঠাৎ করে কেউ একটু হাঁটলো বা একটু ওজন নিল বা কিছু একটা করলো, ব্যথা হচ্ছে, অস্থির হয়ে যায়। সুতরাং জয়েন্টগুলোকে যদি আমরা আমরা আসলে কাজ করি না কি? কাজ করি না, জয়েন্টগুলো চাচ্ছে আমাদের শরীরে, আমি বলি 650টির মতো মাংস পেশি রয়েছে, ঠিক আছে ডক্টর সিদ্ধার্থ? 206টি হাড় আছে, ঠিক আছে? আর জয়েন্ট আছে 300রও বেশি, সব মিলিয়ে 330টির মতো। এই যে মাংস পেশিগুলো, এই যে জয়েন্টগুলো চায় আমাকে ব্যবহার করো, ইউজ মি লাইক ডাস্টবিন। বুঝাতে পেরেছি? আমাকে তোমরা ব্যবহার করো, বয়স কোনো ব্যাপার না। তুমি 80 বছর না, তুমি 10 বছর, দ্যাট ডাজন্ট ম্যাটার। ম্যাটারে যে তুমি আমাকে ব্যবহার করো, বসো, ওঠো, কাজ করো, ভারী কাজ ধরো। এবং যদি তুমি যদি, যেমন আমরা এখন টেক্সট জব করি, তাহলে আমাকে জিমে যেতে হবে, তাই না? এটাই হলো কথা। স্যার, আরেকটা প্রশ্ন, হাঁটু ব্যথা হলে প্রথমে কি করণীয়? হাঁটু ব্যথা তো ওই যে বললাম, হাঁটু ব্যথা আমাদের প্রথম দিকে ভাবতে হবে যে এই ব্যথাটা সাধারণ ব্যথা, তো এত বেশি গুরুত্ব দেওয়ার কোনো দরকার নেই। আমি যদি সাইক্লিং করি, সাইক্লিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ, মানে সুইমিং, সাঁতার হচ্ছে ভালো, সবচেয়ে ভালো, তারপরে হলো সাইক্লিং। সারা শরীরটাই কিন্তু নড়ে সাঁতারে, রাইট? এমনকি নেক পর্যন্ত আমাকে সাঁতার কাটতে হচ্ছে। সাইক্লিংও তাই, হাঁটুর জন্য সাইকেল খুবই ভালো। সাঁতার তো আমাদের সম্ভাবনা কম, বাইসাইকেল, কিন্তু মোটর সাইকেল না, রিমেম্বার দ্যাট। এখন এইটি হলো প্রথম চিন্তা করতে হবে। তারপরে ওয়েল, যদি মনে হয় ক্রনিক্যালি এটা একটা ক্রনিক হয়ে যাচ্ছে বা একটা, না, সেটাই আসলে আমি জানতে চাই যে আমি ব্যথা হলো, আমি কখন বুঝবো যে আমার ডাক্তারের কাছে যাওয়া উচিত? যদি ব্যথাটা খুব বেশি হতেই থাকে, যদি আমার ওজনটা বেশি হয়, তাহলে কিন্তু এমনি ব্যথা হবে। কিন্তু আমি ওজন কমিয়েছি, আমার ব্যথা হওয়ার কোনো কারণ নেই, তারপরেও হচ্ছে, একটু ফুলে যাচ্ছে, তাহলে কতগুলো কারণ আমাদেরকে ভাবিয়ে তোলে। সেগুলো হলো যেমন ইনফ্লামেশন, হ্যাঁ, প্রদাহ, সেটা টিবি বা যক্ষা হলেও হতে পারে, সেপটিক হলেও হতে পারে, সেপটিক আর্থ্রাইটিস বলি আমরা। সেপটিক মানে যেমন জীবাণু দ্বারা, যে সাধারণ জীবাণু দ্বারা, তাহলেও হতে পারে। রিমটয়েড একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, রিমটয়েড আর্থ্রাইটিস, সেটা হলেও হতে পারে। তারপরে হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস, যখন বয়স হয়ে যায়, মানে 50, 60, 70, 80, অটোমেটিক্যালি কিছু আমাদের শরীরের অ্যাক্টিভিটি কমে যাচ্ছে, মাংসগুলো দুর্বল হয়ে যাচ্ছে, হাড়ে হাড়ে ঘর্ষণ লাগতেছে, কাটলেজ ড্যামেজ হচ্ছে, সুতরাং তখন ব্যথা হতেই পারে। তখনই আমাকে ভাবতে হবে যে আমি ডক্টরের কাছে যাব। তবে এটা সাহসে রাখবো যে আমার যদি অন্য কিছু না হয়ে থাকে, বিশেষ করে ক্যান্সার জাতীয়, টিবি, ওই যে বললাম প্রদাহ, সেপটিক আর্থ্রাইটিস, প্রদাহ কিন্তু আর্থ্রাইটিসও হয় এবং অস্টিও আর্থ্রাইটিসও হয়। অস্টিও আর্থ্রাইটিস হলো, অস্টিও মানে বোন, আর্থ্রাইটিস মানে আর্থ্র মানে জয়েন্ট, টিস মানে হলো ইনফ্লামেশন, অ্যাজ ইউ নো ডক্টর হিসেবে। তো অস্টিও আর্থ্রাইটিস এভাবে হচ্ছে বয়সকালে। কিন্তু এটা যদি আঘাতপ্রাপ্ত হয় কিংবা আগে কোনো প্রদাহ হয়ে থাকে, টিউবারকুলার, আমাদের টিবি কিন্তু খুব কমন বাংলাদেশে, এখনও প্রচুর মানুষের টিবি হয়, যক্ষা হয়, এবং এই লাংসে হয়, নো, বোনসে প্রচুর হয়, মাংসে হয়। তো সেটাও খেয়াল করতে হয়। তখন ডক্টররা করে কি, এক্স রে দেয়, একটা এক্স রে করে, অ্যান্ড দ্য ব্লাড টেস্টও দেয়, বেসিক টেস্টগুলো টেস্ট করে দেখা যায় যে কী তার দরকার, সেই হিসেবে। স্যার, আপনার পছন্দের সাবজেক্ট নিয়ে একটু কথা বলি, নি রিপ্লেসমেন্ট আসলে কখন দরকার, কাদের দরকার? এই যে আমি এতগুলো কথা বললাম না, এর ভিতরে যখন মানুষটা আসলে সার্জারি, শল্য চিকিৎসাটা আর্ন করতে হয়, উপার্জন করতে হয়, আমার হাঁটুই বলে দিচ্ছে
যে আমি আর পারছি না, তোমাকে আমি আর ওজন বহন করার কোনো ক্ষমতা আমার নেই, আমি একটু নড়তেছি, কেবল রেস্ট পেইন, বিশ্রামে আছি, পাটা নাড়াচ্ছি, পাটা আমি বিছানায় দিয়ে ওয়াশরুমে যাব, তাও পারছি না, মানে ব্যথা করতেছে হাঁটুতে। এই যে ভিতরে একটা এনভায়রনমেন্ট এত পরিবর্তন হয়ে যায় যখন আমাদের খুবই কষ্টকর হয়, তখন ওই লোকটা ওষুধ খায়, বিভিন্ন রকমের পেইন কিলার খাচ্ছে, এবং পেইন কিলার খেয়ে কিডনি নষ্ট করছে, অন্যান্য তার স্টমাকে বা ডিউডেনামে তার আলসার হচ্ছে। হ্যাঁ, তারপরে এই মানুষগুলো যখন যেমন যেমন রিমোটার আর্থ্রাইটিস, এরা আর্লি হয়, কিন্তু রিমোটয়েডে বহুত আর্লি হয়, অ্যাঙ্কালোজিং স্পন্ডোলাইটিসে এখানেও আগেই শুরু হয়। তো এইসব ক্ষেত্রে দেখে যখন রুগীদেরকে আর আমার কোনো রাস্তা নাই, রুগীর মানে তারা আর্ন করে ফেলেছে, তারা নিজেরাই রোগে বলছে যে আমি পারছি না, সার্জারি করতে হবে। আচ্ছা, এই যে নি রিপ্লেসমেন্টের পরে একজন মানুষ কতদিন পরে স্বাভাবিক চলাফেরা করতে পারে? আরে ওই দিনই তো, সকালবেলা অপারেশন হলো 7টার সময়, সন্ধ্যা 7টায় এসে দাঁড়াতে পারে, সন্ধ্যা 7টায় দাঁড়াতে পারে, পরের দিন তো অ্যাবসলিউটলি ফ্রি। কিন্তু ওই যে কাটা জায়গায় ব্যথা করে, কারণ হাঁটুর উপরে একটা আমরা ইনসিশন দিই ওভার দ্য প্যাটেলা, হ্যাঁ, তারপরে প্যাটেলাটাকে সাইডে সরাই নেই, তার ভেতরে ঢুকে ওখানে বসিয়ে দিই যে ইমপ্ল্যান্টটা, সেটি কিন্তু খুব কস্টলি, সেটাই হলো আমাদের জন্য মুশকিল। যেসব দেশে ইন্স্যুরেন্স আছে, ইন্স্যুরেন্স কোম্পানিরা পেমেন্ট করে, আমাদের লোকদের পেমেন্ট করতে হয়। আর হাসপাতালে তো স্ট্যান্ডার্ড একটা অপারেশন থিয়েটার দরকার, যেখানে ইনফেকশনটা একটা বড় ভয়, প্রদাহটা অপারেশনের পরে সবচেয়ে বেশি ক্ষতি করবে যদি আমরা কেয়ারফুল না হই। তো স্যার, অনেকেই হচ্ছে ভয় পায় যে এই অপারেশনটা নিয়ে তো কতটা ঝুঁকিপূর্ণ। ইউসি, মানুষের লাইফ ঝুঁকিপূর্ণ। আমি এখানে বসে আছি, আমি সবসময় কথাটা বলি, আমার এখন যে হার্ট অ্যাটাক করবো না, ইজ দ্যার এনি গ্যারান্টি? নো। তো কাজেই কোনো কিছুরই কোনো গ্যারান্টি দেওয়া আপনি যদি যাবে একটু না। সাহস দিতেন। আমি সাহস দিই, আপনি দেখেন, আপনাকে তো আমি অজ্ঞান করছি না, আপনি তাকাবেন, আপনি আমার সঙ্গে কথা বলবেন অ্যাট দ্য টেবিল, যখন আপনাকে আমি অপারেশন করবো, হ্যালো কেমন আছেন আপনি বলছি, তো আপনি যদি আমার সঙ্গে কথা বলেন, আপনার অপারেশন শেষ হয়ে গেল, আপনি তারপরে আপনাকে বিকালের দিকে বললাম হাঁটু ভাঁজ করেন, সোজা করেন, আমার অ্যাসিস্ট্যান্ট টিম আছে, দে আর অল হেল্পিং, বড় টিম তৈরি করতে হয়, সেজন্য নার্সরা, ডক্টররা, তারা অল মানে মোটামুটি ভালো ট্রেনার, মানে তারা ট্রেনার। তো ওরা এই যে তারা, যেহেতু তারা জানে, তারা বিকালবেলা আমাকেও দরকার পড়ে না, তারাই বলছে স্যার আপনি পাটা ভাঁজ করেন, সোজা করেন, মুরব্বী পা ভাঁজ করেন, সোজা করেন, উঠে দাঁড়ান, ওয়াশরুমে যান। তো এইটাই তো সাহস। দ্বিতীয় দিনে আপনি হাঁটা শুরু করলেন, তো থার্ড ডেতে সে পুরা হাঁটবে, চতুর্থ ফোর্থ ডেতে বা থার্ড ডেতে বাড়ি চলে যাবে, বাড়ি যেয়ে হয়তো 2 সপ্তাহ 3 সপ্তাহ 4 সপ্তাহের মধ্যে এসে সেলাই খুলে নিয়ে গেল, বা ওই জায়গায়, যেমন তার বাড়ি হতো সিলেট, সিলেটে চলে যাও, ওখানেই ডাক্তার আছে অর্থোপেডিক সাথে, তারা যোগাযোগ করে, তারা সেলাই স্টিচ কাটতে পারে, তাহলে এসে আমাকে আউটডোরে দেখালো। অনেকে কাটতে চায় না, বলে আপনাকে আবার দেখাবো। কাজে এইটি তো কোনো ব্যাপার না, যেহেতু এটা অজ্ঞানের কোনো ব্যাপার নেই, আর এখন অ্যানেস্থেসিয়া এত ভালো হয়েছে, কাজে কোনো চিন্তা করার কারণ নেই। আপনার তো হিপ রিপ্লেসমেন্টের অভিজ্ঞতা আছে, আসলে সেটা কতটা জটিল? ও তো হিপ তো আরো মজা, হিপকে বলা হয় যে অপারেশন অফ দ্য সেঞ্চুরি, মানে এই সেঞ্চুরিতে, এই শতাব্দীতে হিপ সবচেয়ে বেটার রেজাল্ট দিয়েছে, বেস্ট অফ দ্য বেস্ট। এইটা অপারেশন সবচেয়ে ভালো, যেটা স্যার জন চার্লি 1960 সালে শুরু করেছিলেন, 60-এর দশকে উনি, এবং আমেরিকা থেকে তখন আসতো রুগীরা, ইংল্যান্ডে এসে ওনাকে দিয়ে অপারেশন করায় নিত। বাংলাদেশের আমি বলবো, আমাকে অনেকে বলে যে সবচেয়ে বেশি আপনি বাংলাদেশের নির মধ্যে হিপ করেছেন। আমি একা যত কাজ করেছি, ওরাই বলে, আমার কাছে ডাটা আছে, স্ট্যাটিস্টিক আছে, তাতে আমার দেখা যাচ্ছে যে মোটামুটি অ্যারাউন্ড মানে 5000 অ্যারাউন্ড অপারেশন হয়েছে শুধু হিপেই। হিপ রিপ্লেসমেন্ট নিয়ে মানুষের অনেক ভয়, এই ভয়টা আসলে কেন? আসলে না, মানুষের মানে চিকিৎসার ক্ষেত্রে অপারেশনগুলোই তো ভয় লাগে, যে কোনো অপারেশন, একটা সামান্য ফোড়া কাটলেও তো ভয় পায়, কাজে এটা ভয় স্বাভাবিক। এটা আসলে না জানার কারণে কি? না জানার কারণে মানুষ মনে করে না জানে কি হচ্ছে, কিন্তু এটা তো ওই যে বললাম, অজ্ঞান করার দরকার নেই, খালি ওই মেশিনটা বসিয়ে দেবো, একটা আর্টিফিশিয়াল। এখানে আমাদের সুবিধা হলো যেমন কিডনি ট্রান্সপ্লান্টেশন, লিভার ট্রান্সপ্লান্টেশন, হার্ট ট্রান্সপ্লান্টেশন, আরেকটা হার্ট লাগতেছে আরেকজনের,
কিডনি লাগতেছে, তাই না? এখানে কিন্তু সেটা লাগছে না, এখানে আর্টিফিশিয়াল তৈরি করা হচ্ছে এবং এত উন্নত মানের মেটাল এগুলো, টাইটেনিয়াম, মলিবডিনাম, কোবাল্ট, ক্রোমিয়াম, তো যেগুলো মেটাল ব্যবহার করা হয় ইয়েতে মানে স্পেস ক্রাফটে বা ওই রকম জায়গায়, লাইট বাট লঞ্জিভিটি অনেক বেশি এবং এরা অনেক বেশি দিন থেকে। আমারই তো হাইয়েস্ট ফলো আপ 30 ইয়ার্স প্লাস। মানে 95-তে আমি প্রথম যে অপারেশনটা করেছি, এই ভদ্রলোক 101 বছর বয়সী ছেলেটির এই গত বছর ডিসেম্বরে মারা গেলেন, আবু তাহের নাম। তো 30 ইয়ার্স ফলো আপ ইজ নট এ ম্যাটার অফ জোক, তাই না? একটা মানুষের লাগায় দেওয়া হয়েছে আর্টিফিশিয়াল, 30 বছর তার জীবনে সবচেয়ে বড় সময়। ইভেন আবদুল্লাহ আবু সাইদ স্যার, বিশ্ব সাহিত্য কেন্দ্রের, অনেকে যে অপারেশন করেছিলাম আমরা এখানে ল্যাবেইডে, সেই লোক সিঙ্গাপুরে নিয়ে গেল তখনকার মেয়র সাহেব, উনি খুব ভালোবাসতেন আনিসুল হক সাহেব। ওনার কি অপারেশন হয়েছে? ওনার তো হিপ রিপ্লেসমেন্ট হয়েছে এবং এত ভালো যে উনি এখন মানে আমাকে তো পেলেই বলেন যে আপনি কি করে দিলেন। সিঙ্গাপুরে ওনাকে জিজ্ঞেস করেছিল যে আপনি যে অপারেশন হয়েছে, আমাদের এখানে করলে একই হতো, এর চেয়ে বেশি কিছু হতো না, তো আপনি গো ব্যাক, আপনাকে হাঁটতে বলছে না? বলছে হ্যাঁ। বলে আপনি দৌড়ান, ইউ ক্যান রান। তো একটা লোকের এই যে কনফিডেন্স, একটা ওভার কনফিডেন্স তাকে দেওয়া। আর সিঙ্গাপুরের ডাক্তাররা তো কারো মুখের দিকে তাকায় কথা বলে নেই। উনি ঢাকা এয়ারপোর্টে নেমেই আমাকে লোকায় ফোন দিচ্ছে, ডাক্তার সাহেব সিঙ্গাপুরের ডাক্তাররা আমাদের ডাক্তার প্রশংসা করলে তো ভালোই লাগে। আমি বললাম স্যার অনেক ধন্যবাদ। হ্যাঁ, তো স্যারকে তো আমি ব্যক্তিগতভাবে চিনি এবং তিনি তো ভালো আছেন। সে উনি সারা দুনিয়া ঘুরে বেড়াচ্ছেন, এটা নিয়ে কোনো চিন্তাই ওনার নাই। এই কথায় নিশ্চয়ই মানুষ সাহস পাবে এবং হচ্ছে কি মানুষের ভয় দূর হবে। প্রয়োজনে আসলে আসলে আমাদের ডক্টরদের উপর নির্ভর করবে। মানুষ তো এখন কিছু একটা হলেই মনে করে যে আমাদের বাইরে দেশের বাইরে যেতে হ্যাঁ, হবে। অনেকেই। সিঙ্গাপুরের Even- ডাক্তাররা যদি বলে যে আমাদের এখানে ডক্টররা করতে পারছেন, তো আমি আমাদের বাইরে যাওয়ার তো দরকার নাই। ডক্টর কামাল হোসেনকে জিজ্ঞেস করছিলাম যে স্যার আপনি তো ভালো আছেন, নিয়ে রিপ্লেস করেছে ওনারা দুই দিকেই। তো ওই ডাক্তারই, উনি আবার ইন্ডিয়ান, মানে বেসিক্যালি, কিন্তু উনি আমেরিকান সিটিজেন হয়ে গেছে, 1960-র দশকে উনি আমেরিকা গেছে। উনি বলছেন যে এখানে তোমাদের এক্স প্রাইম মিনিস্টার এই বেডে ছিল, আমি ওনার আন্ডারেও নিউ ইয়র্কে প্রশিক্ষণ নিয়ে আসছি। তো কনফিডেন্সটা এবং এই লোকগুলো, আমি তো অনেক ভিআইপি বা উঁচু এইসব লোকের, প্রচুর লোকের অপারেশন আমরা করেছি এবং এই ল্যাবেডিতে করেছি প্রচুর পরিমাণে, অনেক হাই লেভেলের লোকজনের, যারা যেমন আবদুল্লাহ আবু সাইদ স্যার, আমি বলছিলাম স্যার আপনি বাইরে যান, আপনার মতো লোক কেন বাংলাদেশে অপারেশন করবেন, আর আপনার ছুরি ধরা তো আমার জন্য কঠিন। বলে আপনি করেন না এগুলো? হ্যাঁ করি। তাহলে আপনি কেন করবেন? আমি কোথাও যাব না, এখানেই করবো। তো এরকমই আর কি আমার মনে হয়। এবং তিনি এখানেই দেখান মনে হয়। আমি অধিকাংশ সময় দেখি যে ল্যাবে উনি আসেন চিকিৎসা নিতে। স্যার আমি হচ্ছে গিয়ে হিপ রিপ্লেসমেন্ট নিয়ে কথা বললাম। একটু যদি হচ্ছে গিয়ে ছোট বিষয় নিয়ে কথা বলি, দুর্ঘটনায় যদি হাড় ভাঙে তখন আমাদের আসলে কি করণীয়? দুর্ঘটনা তো আমি প্রথমেই শুরুতে বললাম যে আকাশে বাতাসে দুর্ঘটনা ঘটতেছে, তাই না? যুদ্ধ বিগ্রহ, এই যে যুদ্ধ চলছে, এই যে কত মানুষ আহত হচ্ছে, কত মানুষ মারা যাচ্ছে, তাই না? ঠিক তেমনি আমাদের রাস্তাঘাটে প্রচুর ওর অ্যাক্সিডেন্ট, প্রচুর মানে ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্সিডেন্ট হয়, হাত ঢুকে যাচ্ছে। এমনও হয়েছে সৌদি আরবে মেশিনে হাত ঢুকে গেছে, একটা লেবারার ওখান থেকে পাঠায় দিয়েছে। এখানে নেমেই আমাকে দেখালো, আমার এত কষ্ট লাগলো, আরে আঙুলগুলো সব ছেটে ফেলে দিতে হবে, কারণ পচে গেছে। ওই যে ইয়ার মেশিনে, ওই মানে ক্লিনিং মেশিন আছে না, মানে ওইখানে ঢুকায়, ওই ভিতরে ঢুকেছে, ফট করে বন্ধ হয়ে গেছে, মানে আটকে গেছে আঙুল। তো এইরকম প্রচুর দুর্ঘটনা আমাদের দৈনন্দিন ঘটে যাচ্ছে। প্রথমভাবে হলো যে বড় অ্যাক্সিডেন্ট যদি হয় তাহলে আমাদের খেয়াল করতে হবে এটা একটা টিম ওয়ার্ক, এবং ওই স্পটই ব্যবহার করতে হবে, সেখানে লিডারশিপ গ্রো করতে হবে। কাউকে না কাউকে লিডার হয়ে ওই জায়গাটা স্কট করে ওই ঘিরে ফেলে, যদি লোকরা, দুষ্ট লোক আছে না আমাদের মধ্যে, তারা যে ওই পকেটে হাত দেয়, তার গলার চেন, মহিলাদের ভ্যানিটি ব্যাগ, মানে এটা বলতে খারাপ লাগতে পারে, এটা স্বাভাবিক, এটা সত্যি ঘটনা, আমি নিজে ফেস করে দেখেছি। আমি বলছিলাম একবার একটা ঘটনা আমিও পড়েছিলাম, আমার তো একদম গুলি করে, আমার কিন্তু পকেটে পিস্তল আছে কিন্তু কিছুই নাই, আমি ফাঁকা আওয়াজ ছাড়লাম, দেখলাম সবাই সরে গেল, ধরো এই লোকগুলোকে যে মারা যাচ্ছে, উঠাও এই রাস্তার উপরে, মানে গাড়ি ঘুরে গেছিল মাইক্রোবাস। তো এইভাবে একটা কন্ট্রোল করতে হবে, করে যারা মৃত্যু অলরেডি হয়ে গেছে তাদের তো দরকার নেই, কিন্তু যেগুলো বেঁচে আছে এদেরকে উঠানো, এবং এই যে মানে একটা শান্ত পরিস্থিতি বিরাজ করাতে হবে, করে তাদের ট্রান্সপোর্টেশন দিয়ে
পাঠাতে হবে। এখন তো অনেক সুবিধা হয়েছে, 999 ফোন দিলেও চলে আসে। তো সেটা একটা গুরুত্বপূর্ণ। আর দেখতে হবে যে ব্লিডিং হচ্ছে তাদের ব্লিডার বন্ধ করতে হবে। যাদের মনে হচ্ছে যে স্পাইনাল কর্ড ইঞ্জুরি হয়েছে, পসিবিলিটি তাদেরকে আস্তে করে ধরে কাঠের টুকরার মতো সাথে করে নিয়ে বসাইতে হবে। এইভাবে আমাদের ইনিশিয়ালি ম্যানেজ। স্যার, অন্যান্য দেশে সিপিআরটা হচ্ছে কি সবাই জানে, আমাদের কেন আসলে সিপিআর সবাই শেখে না, শুধু ডাক্তাররাই শেখে? ক্রিটিক্যাল কেয়ার নামে একটা সাবজেক্টই চালু করা হয়, যে যাতে করে ট্রমা দুর্ঘটনার মধ্যে প্রথম ঘন্টায় অ্যাক্সিডেন্টে কিন্তু মারা যায় অলমোস্ট 30%, আর 30% হলো মারা যায় ওই তারপরে হসপিটালে পৌঁছতে বা হসপিটালে যে, আর 30% মারা যায় 3 ভাগে ভাগ করা হয় পরবর্তীতে কমপ্লিকেশন হয়ে। তো আমরা এই প্রথম দিকে যদি এই ব্যবস্থাটা করতে পারতাম, তখন এই সিপিআর দেওয়া, কীভাবে চাপ দিতে হবে, তাহলে কিন্তু অনেক মানুষ আমাদের বেঁচে যায়। যেমন হঠাৎ করে হার্ট অ্যাটাক করলো না, আমরা তো এরকম রোগীরও, আমারও হয়েছে, আমার রোগী হঠাৎ করে হার্ট অ্যাটাক করে গেছে, তাকে সিপিআর দিয়ে সিপিআরটা জানলে অনেক কম রোগী করে বাঁচানো বেড়ে সম্ভব। গেলো। এই ল্যাবরেটরির মধ্যে ঘটেছে। তো এইভাবে কাজে এই যে ট্রেনিংগুলো খুব দরকার, তাই না? প্রশিক্ষণের কোনো বিকল্প নেই, নার্সদের বিকল্প, নার্সদের ট্রেনিং করা, তারা তারও নিচে কাজ স্কুল করতে কলেজে হবে। যদি হ্যাঁ, শেখানো যায় শেখানো যায়। CPR। এবং একটা জিনিস বলা ভালো, মানুষকে দেয়ার কথাটা বলতে হবে। আমরা যেমন মুক্তিযুদ্ধে গেছি দেওয়ার জন্য, আমি বেঁচে আসবো তো বলতে কোনো গ্যারান্টি ছিল না, আমার সঙ্গে মারা গেছে, কত মারা গেছে। তো এই যে শহীদ হওয়ার বা নিজেকে নিবেদিত করার জন্য এখানেও রক্ত দেওয়ার টেন্ডেন্সি আমি দেখে আছি ভিয়েতনামে। তারা রবিবারে ছুটির দিন, শনি রবিবারে তারা ইউনিভার্সিটির ছেলেমেয়েরা যাচ্ছে, যে ওরা ব্লাড দেয়। এই যে একটা অনুভূতি তৈরি করা, যে ডোনেট করো, দাও। স্যার, আরেকটা জিনিস জানতে চাই, প্লাস্টার বনাম অপারেশন কোনটা কখন জরুরি? যেখানে যেটা লাগে। এখন যদি সামান্য ভাঙা হয়, যদি প্লাস্টার করেই তার চলে মানে ঠিক কারণ হয়ে এটা যাবে। নিয়ে কিন্তু গ্রামের মানুষের এক ধরনের মিথ আছে যে প্লাস্টার লাগবে অপারেশন করে দিচ্ছে, অপারেশন লাগবে প্লাস্টার করে দিচ্ছে। না, এখানে জিনিসটা গ্রামের মানুষটা নয়, আসলে আমাদের বললাম না, প্রশিক্ষণের অভাব, শিক্ষার অভাব, কুসংস্কার, মারাত্মক কুসংস্কার, মারাত্মক। মানে এখানে ভাঙলো একটা বাচ্চা গাছ থেকে পড়ে, আগে তো প্রচুর হতো, এবং তারপরে দিল এখানে একেবারে ওই পাতা, তারপরে হলো পাতা, তারপরে চুল, ঝাড়ফুঁক। ঝাল, ডিম ভেঙে ওর মধ্যে দিয়ে দিল, এই ঝাড়ফুঁক, মানে এটা তো আছেই, করে লাগাই দিয়ে তারপরে এমন টাইট হয়ে গেল। নিয়ম হচ্ছে যে কোনো জায়গায় আঘাতপ্রাপ্ত হলে ঠান্ডা দেওয়া এবং ওয়েট করা, হাতে হলে হাতটা গলার সঙ্গে ঝুলিয়ে রাখা, পায়ে হলে আরেকটা পায়ের সঙ্গে, বা দু পা হলে মাঝখানে একটা কাঠের দণ্ড বা বাঁশের দণ্ড দিয়ে ধরে রাখা। এইখানেই করে কি এরা, তখন এটা না করে এইসব এই যে মানে এগুলো অপচিকিৎসা হয় এগুলোতে, এতে প্রচুর মানুষ ভোগান্তি হয়। একসময় কিন্তু রাস্তাঘাটে হাত নাই, অ্যাম্পুটেশন করা হয়েছে, কিংবা আমার বলি কম্পার্টমেন্ট সিন্ড্রোম হয়ে টাইট হয়ে আছে। বকম্যান সাহেব সে 1850 সালের দিকে বলেছিল প্রথম এটা, যে এরকম টাইট হয়ে খিচে ধরে আছে, মাংসগুলো সমস্ত শেষ হয়ে যায়, রগগুলো শুধু থাকে, ওরা টাইট করে রাখে। এই ভকমান ইস্কেমিক কন্ট্রাকচার, এটি প্রচুর আমরা পেতাম। তখন আমি অনেকদিন, মানে আজকের যেটা অর্থোপেডিক হাসপাতাল, পঙ্গু হাসপাতাল যেটা বলে, আমি তো প্রায় 19 বছর কাজ করেছি, প্রচুর, মানে অকল্পনীয়। সেটা এখন কমে গেছে। যেমন পোলিও এখন দেখা যায় না, তাই না? তখন আমার অনেক মানে গভর্নমেন্টের ইনিশিয়েটিভের জন্য এটা সম্ভব হয়েছে। স্যার, আরেকটা জিনিস, বয়স্কদের বাসায় পড়ে গিয়ে যে ফ্র্যাকচার হয়, ওই মুহূর্তে জরুরি ভিত্তিতে আসলে কি করেন? বাসায় যে ফ্র্যাকচারটা মোস্টলি হয় সেটি হলো অস্টিওপোরোসিসের জন্য। অস্টিওপোরোসিস হওয়ার প্রধান কারণ আমি আগেই বলেছি, যে ছোটোবেলার থেকেই মাথায় নিতে হবে, বাচ্চাদের স্কুল কলেজে খেলাধুলা করার স্পেস দিতে হবে তাদেরকে, তারা যেন ওই সময়, কারণ হলো কি বোন গ্রো করার, বোনকে শক্তিশালী করার বয়স হলো আপ টু 30। 30-এর মধ্যে একজন, তোমার বয়স 25, 26, 28, এইটাই সময় কিন্তু টু বিল্ড ইউর মাসেলস। এটা যদি স্ট্রং থাকে এবং সেটা কন্টিনিউ করে, 40-র পরে মহিলাদের ধীরে 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 50-এর মধ্যে যে মেনোপজাল লাইফ চলে আসে, 60-তে এসে ডেফিনেটলি তারা একাকিত্ব ভোগে, রিটায়ারমেন্টে চলে যায় পুরুষরা। তো এই যে মিলিয়ে বোন নরম হয়ে যায়, খুট করে ভেঙে যায়। মোস্টলি ভাঙে হলো রিস্ট, তারপরে ভাঙে আমাদের হিপের নেক অফ দ্য ফিমার, ট্রকেন্টারিক ফ্র্যাকচার, তারপরে স্পাইনে মেরুদণ্ডের হাড়গুলো ভাঙে, চুপসে যায়।
সো মেরুদণ্ডের হাড় ভাঙলে নিউরোলজিক্যাল ডেফিসিট খুব কম হয়, চুপসে যেতে পারে, আমরা বলি কম্প্রেশন ফ্র্যাকচার। ইট ডাজন্ট ম্যাটার, কম্প্রেশন ফ্র্যাকচার হলে অসুবিধা নেই, কয়েকদিন একটু রেস্ট দিয়ে তারপরে একটু বেল্ট পরিয়ে 2-1 সপ্তাহ 3 সপ্তাহ পরে সে প্রথম থেকেই যদি পারে হাঁটতে উঠে দাঁড়ানোর চেষ্টা করতে হবে ওয়াকার দিয়ে, তারপরে হাঁটবে। আর বাকিরা যদি নেক ফ্র্যাকচার হয়ে থাকে তাহলে এবার মানে অপারেশন ছাড়া কোনো গতি নেই। এখন বলা হয় যে শুয়ে থাকলে তার বেডসোর হবে, পেছনে ঘা হবে, তার ওইখানে তার নিউমোনিয়া ডেভেলপ করবে, একটানা শুয়ে আছে, তো এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তারপরে তার আরও অনেক কমপ্লিকেশন দেখা যায়। সুতরাং এখন এগুলোকে ওই যে যেটা হিপ রিপ্লেসমেন্ট, দ্যাট ইজ অনলি অপশন। হিপ রিপ্লেসমেন্ট করে দেওয়া হোক, খুব ওই যে মানে অজ্ঞান তো করা হয় না, হিপ রিপ্লেসমেন্ট হয়ে গেল, ফটাফট সে পরের দিনে হাঁটা শুরু করলো এবং আবারও কাজে ফিরে গেল, তার সাহস হলো। আরেকটা জিনিস আমি একটু ছোট ছোট করে জানতে চাই, হাড়ে ব্যথা মানে কি বাত? এটা কি ভুল ধারণা? হ্যাঁ, এটা ভুল ধারণা, এটা মানুষের এটা একটা মিথ হয়ে গেছে, এটা একটা প্রচলিত কথা। বাতের ব্যথা, আমার না বাতের ব্যথা আছে, আমরা এটা কি বলেন আপনি? আরে ব্যথা তো থাকতেই পারে, আমি তো বারবারই বলি ব্যথা নাই ডেড জিনিসের, গাছেরও তো ব্যথা হয়, হবে না? তো ব্যথা জীবন্ত জিনিসের ব্যথা থাকবে। আর ব্যথা হলে কি পেন কিলার খাওয়া ঠিক? নো, দ্যাট ইজ অলসো মানে কমপ্লিটলি সম্পূর্ণভাবে এটা একটা অযৌক্তিক কথাবার্তা। আমি এখান থেকে সম্পূর্ণ বলতে চাই যে ব্যথা হলে আপনি কখনোই হুট করে পেন কিলার খাবেন না। আর আপনি স্যার দেখেন ফিজিওথেরাপি নেওয়াটা কতটা যৌক্তিক? ফিজিওথেরাপি নেওয়াটা যৌক্তিক, কারণ ফিজিওথেরাপিটা একটা পার্ট অফ দ্য ট্রিটমেন্ট। এটাকেই ডক্টর গাস্ট কিন্তু সেজন্যই নামটা বলেছিলেন। ডক্টর গাস্ট যিনি প্রথম হাসপাতাল তৈরি করেছেন, যিনি আমাকে এই লাইনে নিয়ে আসতেন, এবং আমি ওনাকে ফাদার, মানে উনি আমাকে ছেলের মতোই দেখতেন, লাইক হিজ সান। তো উনি নাম দিয়েছিলেন যে আজকে যেটা নিটোর বলা হয়, হ্যাঁ, রিহ্যাবিলিটেশন, RIHD, রিহ্যাবিলিটেশন মানে পুনর্বাসনটা আগে, রিহ্যাবিলিটেশন ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল ফর দ্য ডিসেবলড, ভেরি ইম্পর্টেন্ট। উনি কখনোই নিটোর পরে যখন উনি তো মারা যাওয়ার আগে নিটোরটা হয়ে গেছে, উনি আমাকে তো ফোনে কথা বলতেন, উনি কখনো নিটোর বলতেন না, উনি খুব কষ্ট হয়েছিল যে আমি তোমাদের রিহ্যাবিলিটেশন করার জন্যই তো হাসপাতাল তৈরি করেছি, এই নামটা তখন আমি ভিক্ষা করে করে এনে হাসপাতাল বানিয়েছি, তোমার নামটাকে পরিবর্তন করে দিয়ে দিলাম ন্যাশনাল ইনস্টিটিউট। এখন আমাদের সবগুলোই ন্যাশনাল ইনস্টিটিউট, কি করা যাবে? কাজেই এইখানে মানে থেরাপির এইখানে রোলটা আছে। উনি বিশাল বড় থেরাপি রুম বানায় দিয়ে একেবারে লম্বা বিশাল, মানে একসঙ্গে 40-50টা বেড থেরাপি নিতে পারে বিভিন্নভাবে। হয় কি থেরাপিটা কন্টিনিউয়াসলি দিলে সুবিধা হয়, এবং ওই রুগীটা আমরা যেমন ভারতীয় সামরিক হাসপাতালে যখন ছিলাম, আমাদেরকেও মানে থেরাপি নিতে হতো, সাইকেল চালাতে হতো, পানিতে ফেলে দিত, মানে বলতো তুমি সাঁতার কাটো। আরেকটা প্রশ্ন ছিল, অনেকে বলে অপারেশন করলে সারা জীবন সমস্যা বয়ে বেড়াতে হয়, ঠিক কিনা? না, অপারেশন তো করাই হয় সমস্যা দূরীভূত করার জন্য, সমস্যাকে মানে সমাধান করার জন্য তো সার্জারি। একটা লোকের নেক ফ্র্যাকচার হলো, ডক্টর সিদ্ধার্থ, and then what is the solution? সে তো বিছানায় শুয়ে থাকবে, তারে ঘাড়ে করে কে নিয়ে যাবে ওয়াশরুমে, তাকে টেবিলে করে অন্য সে বাইরে যাবে, কি করে সে ঘরের মধ্যে শুয়ে থাকবে? কে তার দেখাশোনা করবে? এখন একটা দুটো ছেলে মেয়ে, কোন ছেলে আছে কোন মেয়ে আছে তার সঙ্গে থাকবে এই বুড়ো বয়সে? বিকজ সবারই তো ফ্যামিলি হয়েছে। সেই জন্য ওয়েস্টার্ন কান্ট্রিতে বলা হয় যে লাইফ ইজ মুভমেন্ট, মুভমেন্ট ইজ লাইফ, লাইফ ইজ মুভমেন্ট, মুভমেন্ট ইজ লাইফ। স্টার্ট ডুইং সামথিং, একেবারে ইনিশিয়ালি প্রথম 2-1 দিনের মধ্যে কিছু করে ফেলো, অ্যান্ড দেন হাতে লাঠি হোক, যদি ব্যালেন্স কম থাকে লাঠি নাও, ওয়াকার নাও, ক্লাস নাও। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন জানতে চাই, সুস্থ হাড়ের জন্য প্রতিদিন কি করা উচিত? প্রতিদিন এক্সারসাইজ করতে হবে, হাঁটতে হবে, বসতে হবে, খেলতে হবে, চলতে হবে। ওই যে বললাম জীবনে গতি জীবন, লাইফ ইজ মুভমেন্ট, মুভমেন্ট ইজ লাইফ। আচ্ছা, হাড়ের জন্য কোন খাবারগুলো জরুরি? খাবার বলতে এমন কিছু সবই জরুরি, সুষম খাদ্য। মানুষ তো যেমন একটা ডিম, দুধ, হ্যাঁ, তারপরে হলো সাধারণ শাকসবজি, প্রচুর পরিমাণে কিন্তু আমাদের ক্যালসিয়ামও আছে, ভিটামিনও আছে। আমরা ভিটামিন মানে নিয়ে খুব অস্থির থাকি, এটা মূলত আমি বলবো যে কিছু প্রপাগান্ডা আর কি, মানুষকে পাগল করে ছেড়ে দেয়। ক্যালসিয়াম খেয়ে আমি ভালো আছি ডাক্তার সাহেব, আরে আমি বললাম ক্যালসিয়াম তো আমরা কোনদিন জানতাম না যে ক্যালসিয়াম, কারণ মানুষ যুগ যুগ ধরে সূর্য থেকে ভিটামিন ডি পাচ্ছে,
এখন হয়তো আমরা পাই না। সেজন্যই আপনি চেষ্টা করেন, আপনি যেগুলোর মধ্যে এইসব খাবারই তো সবই আছে। আমার ভিটামিন ডি আমার দুধের মধ্যে আছে, আমার আমার মাছের মধ্যে আছে, ছোট ছোট মাছগুলো, যেগুলো এখন আমাদের অনেকে খাই না। তারপর সবজির মধ্যে আছে, কোন সবজিতে, কতগুলো সবজি তো কমন সবজির মধ্যেও আছে। তো সেগুলো যদি আমি খাই, হ্যাঁ, তাহলে তো আমার অনেক ভিতরে ঢুকতেছে। এবং ভিটামিন ডির কাজটিই হলো, সূর্য যে ভিটামিন ডি দিচ্ছে সারা দুনিয়াকে, এর কাজটাই হলো ভিটামিন ডি এর আমাকে ক্যালসিয়ামকে অ্যাবজর্ব করা। ক্যালসিয়াম আমার অন্ত্র অন্ত্র বলে যেটা ইন্টেস্টিন, সেখান থেকে এটা ব্লাডে চলে যাচ্ছে ক্যালসিয়ামটা, এবং যেখানে যেখানে দরকার ক্যালসিয়ামকে ডিস্ট্রিবিউট করতেছে। ক্যালসিয়াম কম হলে প্রবলেম হলো যখন সে বোন থেকে নিয়ে নেয়, বোনকে ভঙ্গুর করে তোলে। তাহলে আমি যদি খাওয়া ওই সুষম খাদ্য খাই, আমি যদি ওষুধ কম তাহলে খাই, প্রতিদিন ভিটামিন ডি নেওয়ার জন্য কতটুকু সময় সানলাইটে থাকা উচিত? আধা ঘন্টা 20 মিনিট এসব প্রতিদিনও দরকার নেই, সপ্তাহে 3 দিন 4 দিন 5 দিন। আর খাওয়ার মধ্যেই তো বললাম আছি, তবে যদি কেউ নিতে পারে খুবই ভালো। স্যার, আরেকটা জিনিস, মোবাইল ল্যাপটপ চালালে কি নেক পেইন বাড়ে? ডেফিনেটলি একটানা মোবাইল দেখা, এই যে নেকের উপরে স্ট্রেস পড়ছে, সুতরাং চোখের উপরে পড়ছে, নেকের উপরে পড়ছে, মাথা ব্যথা হবে, নেক পেইন হবে, এবং ব্যাক পেইনও হয় যারা ল্যাপটপ চালায় বসে বসে অকওয়ার্ড পজিশনে। সেটাও একটা বড় কারণ হচ্ছে আমাদের এই ব্যথার জন্য। কাজে ওই সবাই আমাদেরকে এক্সারসাইজ করতে হবে, ঘাড় নাড়াতে হবে, ব্যাকের এক্সারসাইজ লাগবে, যেখানে আমার পেটের মাংসপেশি, পিঠের মাংসপেশি শক্তিশালী থাকে। স্যার, আরেকটা জিনিস জানতে চাই, শিশুদের হাড়ের সমস্যা কি একদম আলাদা একটা সাবজেক্ট? হ্যাঁ, কারণ শিশুরা হলো বাড়ন্ত বয়স, এটা যেখানে প্রচুর পরিমাণে আমাদের নিউট্রিশন দরকার, প্রচুর পরিমাণে তাকে মানে ডাইনামিজম হতে হবে, খেলাধুলা, দুধ খাওয়া, ডিম খাওয়া, মাছ মাংস খাওয়া, এটি সময় হচ্ছে তাকে পরিপুষ্ট করার, যাতে করে সে, আমাদের যেমন 40-র পরে আর মাংস খাওয়াই তো উচিত না, তাই না? ধীরে ধীরে মাংসকে কাট আপ করে দিয়ে, বা খেলেও মুরগির মাংস একটু করে খেতে পারে, কিন্তু সেটা খুব কম পরিমাণে, এবং অন্যগুলো খেতে হবে। শিশুরা অন দ্য আদার হ্যান্ড এই সময় বেশি করে খেতে পারবে এবং খাওয়া উচিত। স্যার, আরেকটা জিনিস জানতে চাই, বয়স্কদের হাঁটু ব্যথা কেন বেশি হয়? বয়স্কদের হাঁটু ব্যথা হয় কারণ এটা কয়েকটা কারণ আছে। কেউ জেনেটিক্যালি, কেউ ফ্যামিলি থেকে আসে, ফ্যামিলি ট্রি, আমার দাদার ছিল বা আমার দাদির ছিল বা আমার মায়ের, আমার মায়ের দিক থেকে আসতে পারে, এটি একটি। তো অনেক পাতলা মানুষ তো আমরা নিয়ে রিপ্লেস করি না। আবার ওয়েট বেড়ে গেল, ধাম ওয়েট বেড়ে গেল, ওষুধ খেয়েও তো ওয়েট বাড়ে, স্টেরয়েড খাওয়াচ্ছে আননেসেসারি। আমি এখন তো খুব কষ্ট পাই, ডক্টর সিদ্ধার্থ কালকেও দেখলাম 3-4টা রুগীরে স্টেরয়েড খাওয়াইতেছে। কেন? ওরা ব্যথার জন্য প্যান 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 করে। আমি রুগীদের বলি যে আপনারা প্যান প্যান করেন, ডাক্তাররা ওই জন্য এইসব ওষুধ দেয়, আপনি এটা সাময়িকভাবে শান্তি পান, কিন্তু লং টার্মে এরা ওজন বাড়াচ্ছে, ডায়াবেটিস বাড়াচ্ছে, প্রেশার বাড়াচ্ছে, সো কনসিকুয়েন্স খুবই খারাপ। তো এই জন্যই বয়স্কদের এই অস্টিওআর্থ্রাইটিসটা বেশি হয়, ওজন বাড়ে, অ্যাক্টিভিটি নাই, হাঁটুর মাংসপেশিগুলো শক্তিশালী হারায় ফেলে। যত বয়স বাড়বে তত আমার হাড়গুলো নরম হয়ে যাবে। স্যার, বয়স নিয়ে যেহেতু কথা বলছিলেন, বয়স বাড়লে ব্যথা কি স্বাভাবিক একটা ব্যাপার? না, মোটেই না। তাহলে আর মাহাথির মোহাম্মদ এই 99 এখনো বেঁচে আছেন, 100 বছর বয়স হয়েছে, তাহলে তো উনি ব্যথা নিয়ে পাগল হয়ে যেতেন। বহু মানুষ পৃথিবীতে তারা 90, অ্যাভারেজ তো জাপানিরা, মানে অ্যাভারেজ তাদের এজই হলো বোধহয় কত, 85 না কত জন এরকম, মানে মোর দ্যান 80 অ্যাভারেজ এজ তাদের, গড়পড়তা বয়স। তারা ওদের মধ্যে 100 বছর বাঁচে, বহু মানুষ 110 বছরও বাঁচে, কারণ তারা অ্যাক্টিভ, পরিষ্কার আবহাওয়া, সুন্দর, ধুলাবালি কম, এইসব পলিউশন নাই, এবং তাদের লাংস ভালো, তাদের এক্সারসাইজ করে, তারা হাঁটে চলে, সব কিছু করে। স্যার, আপনার অভিজ্ঞতায় যেসব রোগীদের অপারেশন হয়েছে, কি ভুলটা তারা বেশি করে? তাদের কান কথা বেশি শোনা হয়, তারা সবটাতেই, মানে বিশেষ করে তাদের আনুষঙ্গিক লোকগুলো, তাদের পারিপার্শ্ব মানে বাড়িতে যে বা তার আশেপাশের লোকজন তাকে এত নেগেটিভ কথা বলে, হতাশায় ফেলে দেয়, সেই সবচেয়ে বেশি ক্ষতি করে। যেমন আমি বললাম একটা নিয়ে রিপ্লেস করে যে আপনি হাঁটবেন, তখন বাড়িতে যে বলছে হ্যাঁ এত বড় অপারেশনের পরে তোমাকে হাঁটতে হবে, ডাক্তার তো কথাই বলে, শোনার দরকার নেই। আর একটু ব্যথা থাকতে কালা জায়গায় ব্যথা থাকবে না। আর আমি আরেকটু অন্যভাবে বলি যে আমরা নতুন জিনিস একটা বসানো হলো, একটা অন্য ঘরের বউ
একটা ঘরে আসলো, ওকে তো সময় দিতে হয় না, কয়েকদিন অ্যাডজাস্ট করতে। একটু অস্বস্তি লাগলেও তো আপনাকে সেটাকে মেনে নিয়ে চলতে হবে। আপনার যখন ওজন দিতে বলেছি, আপনি ওজন দিয়ে হাঁটেন, হিপ হোক, নি হোক। ট্রমার ক্ষেত্রে একটু ব্যতিক্রম, আমরা সবসময় বলি না যে আপনি ওজন দেন। এই তো এইটাই হলো সবচেয়ে বেশি ভুল, যে আমাদের লোকদের কনসেপ্টটাই, মানে ধারণাটাই হলো, আরে বাবা অপারেশন হয়েছে, এখন আর নড়াচড়া করা যাবে না, বাথরুমে যাওয়া যাবে না। অথচ বলাই হচ্ছে যে আপনি বাথরুমে যাবেন, আপনি একটু একটু হেঁটে টেবিলে দিয়ে খাওয়া দাওয়া করবেন। স্যার, আমরা হচ্ছে গিয়ে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি সময় স্বল্পতার জন্য। নতুন ডাক্তারদের জন্য আপনার কি পরামর্শ? যেমন আমার লাইনের আমি বলবো যে এই যে প্রচুর রুগী আমার কাছে আসে, আমি অনেক রুগী দেখতে হয়, আমি মনে করি 50% রুগী আমার দরকার, মানে আসা দরকার ছিল না, যদি ওনাকে জুনিয়ররা একটু কনফিডেন্টলি কথা বলতে পারতো। আমি খুবই মানে মনের দুঃখের সঙ্গে বলতেছি, কারণ আমরা তো টু সিনিয়র। হচ্ছে কি, ওই যে আপনার তো হাড্ডি ক্ষয় হয়েছে, হাড্ডি ফাঁক হয়েছে, হাড্ডি জেলি বেরিয়ে গেছে, আপনার তো অবস্থা খারাপ, আপনি পঙ্গু হয়ে যাবেন। মানে আমাদের এই সাবজেক্টের এই রুগীগুলোকে ব্যাক পেইন, নি পেইন, নেক পেইন, শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা বেদনা নিয়ে এভাবে কথা না বলে যদি বলা হয় যে ঠিক আছে আপনাকে বেসিক টেস্টগুলো করতেছি, লাগলে আরও টেস্ট করব, আর আপনি সাহস করেন। ক্যান্সারের রুগীকে তো আমি বলি, আমরা বলি যে আমি আছেন তো, দেখা যায় না, এখন তো চিকিৎসা ব্যবস্থা বেরিয়েছে, বাংলাদেশে ভালো চিকিৎসা হচ্ছে না ক্যান্সারের। এই যে ল্যাবরেটরির ক্যান্সার হসপিটাল বানিয়েছে, সেখানে কি মানে অ্যাটলিস্ট ভালো চিকিৎসা পাচ্ছে তারা, কিন্তু মাথার মধ্যে ঢুকানো হচ্ছে না বাইরে যেতে হবে। আর একটা ওই যে বললাম যে আমাদের জুনিয়ররাও কনফিডেন্স, ট্রাস্টের অভাব, এই বিশ্বাসটাকে আনতে হবে আমাদের জনগণের মধ্যে, যে না আমরা ভালো চিকিৎসা করি, আমাদের এই কর্পোরেট হসপিটালগুলো যথেষ্ট ভালো চিকিৎসা দিচ্ছে। যেমন গভর্নমেন্ট হসপিটালে তো আমি ছিলাম, আমি বেরিয়ে এসে একটা ল্যাবরেটরি জয়েন করলাম, কেন? উদ্দেশ্য একটাই, যাতে করে আমার এখানে ভালো সার্ভিস মানুষ পায়, এবং আমি মনে করি আই এম স্যাটিসফাইড যে আমার আমার রুগীরা, মানে আমি অল্প পয়সায়, আমি আমেরিকান হোয়াইট লেডির অপারেশন করছিলাম, হিপ রিপ্লেস করেছিলাম আমি বেশ কয়েক বছর আগে। ওই মহিলা আমেরিকা থেকে চিঠি লিখেছিল এমডিকে, লাইব্রেরির এমডিকে, ডক্টর শামীমকে, যে তুমি $4,500 ওর খরচ হয়েছে। একই ইমপ্লান্ট যেটা আমেরিকায় লাগানো হয়, যেটি মানে আমেরিকার ডাক্তাররা করে, ওই ইমপ্লান্টের দামই তো $10,000। তারপরে সার্জন অপারেশন করে সে নেয় $15,000, হাসপাতালে খবর আরও $25,000, সব মিলিয়ে তো আমার $45,000 নিচে অপারেশন হবে না। তো কি করে তোমরা এই অপারেশনটা করলা? মানে সে এত, তার ডাক্তার অবাক হয়ে গেছে যে এত $4,500 তার টোটাল খরচ হয়েছে। কারণ আমরা চেষ্টা করি এই সার্ভিসটা দিতে, এবং আমি তো বলবো যে আমি খুব লাকি যে আমি ভালো জায়গায়, ভালো সেন্টারে, এই ল্যাবরেটরির মতো জায়গাতে কাজ করতে পারছি, এবং নতুন জেনারেশনকে বলেছি যে তোমরা, আমি ঘুরে ঘুরে গেলে বহু জায়গায় এই অপারেশন করেছি, রাজশাহীতে গেছি, রংপুরে গেছি, দিনাজপুরে, সিলেটে, চিটাগংয়ে, যদি করে এই অপারেশন আমার জুনিয়র ডাক্তাররা করে। অনলাইনেও কথা বলি, অনলাইনেও দেখাই, যাতে করে আমাদের ডাক্তারদের কনফিডেন্স হয়। ইউসি ডক্টর সিদ্ধার্থ 90-এর দশকেও ডক্টর কমল বোস নামে এক ভদ্রলোক আসতো বাংলাদেশে, আমি নিয়ে আসলাম সিঙ্গাপুর থেকে, ও সিঙ্গাপুরে ছেড়ে বেঁচে আছে, অনেক বয়স। উনি বললেন যে 90-এর দশকে যে তোমাদের এই অপারেশনটা 92 সালে বাংলাদেশে করতে হবে, and you have to start somewhere। তার আমার এখনও মনে আছে তার এই যে একটা বাণী ছিল, যে তোমাদের, বাঙালি তো, কলকাতার বাঙালি, সে সিঙ্গাপুরের সিটিজেন, অনেক বয়স, প্রায় 100-র কাছাকাছি চলে গেছে। সে বলে দেখো এটাকে স্টার্ট করো, ট্রেনিং করো, যেখানে যায় সেখানে যাও, আমার কাছে ট্রেনিং করো, কিন্তু তোমাদের করতে হবে। তো আমাদের এই যে কনফিডেন্সটা দেওয়া, মানুষ সিঙ্গাপুরে কেন যায়? একটু বেটার এনভায়রনমেন্ট, কিন্তু পয়সা কীভাবে নিচ্ছে তারা? ব্যাংকক, সিঙ্গাপুরে এই হিপ রিপ্লেসমেন্টের $30,000-35,000 খরচ হয়, তাই না? ব্যাংককে তার কিছুটা কম। তারপরে ফ্যামিলি নিয়ে যাওয়া, আত্মীয় স্বজন নিয়ে যাওয়া, ফলো আপে। আমি এমনও রুগী দেখেছি যে সে নিয়ে রিপ্লেস করার কোনোদিনও হাঁটে নেই, কেন? যেতে পারি না। দেখেন ডাক্তার সাহেব এখন আর যেতে পারতেছে না, কেন যেতে পারতেছেন না? তারপরে যে ভিসা সমস্যা, এই লাইন দেওয়া, এটা সেটা। তো কথা হলো যে নিজের ঘরে যখন আমার সুবিধা আছে, দেন আমাদের এই কর্পোরেট হসপিটালগুলো, আমি লাইব্রেরির মধ্যে আছি, আপনি দেশের যে কোনো জায়গা থেকে কথা বলতে চান, বহু রুগী আমি অপারেশন করেছি যারা আমেরিকা থেকে কথা বলে, অপারেশন করে আমেরিকায় গেছে, ইংল্যান্ডে থাকে, লট এই বাঙালিরাই। তো এইভাবে মানুষের আত্মবিশ্বাসটাকে বাড়াতে হবে, এবং জুনিয়র ডাক্তারদেরকে সেই বিশ্বাসটা, রাতারাতি আমি একদম, আমাদের অনেক দিন ধরে তো এই লাইনে আমি কাজ করছি না,
তো এই লাইনে কাজ করার যে অভিজ্ঞতাটা আমাকে আরও এগিয়ে নেবে, এবং জুনিয়রদের আমি বলি যে তোমাদেরও ধৈর্য ধরতে হবে। রাতারাতি একেবারে বিশাল কিছু করে ফেলবো, এটা হবে না। এবং প্রশিক্ষণটা খুব গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণ, বিহেভিয়ার, মানুষের সঙ্গে কথা বলা, মানুষকে আপন ভাবা, এবং সেজন্য ভাবে যে নারী এই ডাক্তারের কাছে আসছে, চিকিৎসক আমারই আত্মীয়, আমারই বাবা মা, আমারই ভাই বোন, তাহলেই মানুষ পাবে। স্যার আপনাকে অনেক ধন্যবাদ। আর এতক্ষণ ধরে আমাদেরকে শুনবার জন্য দর্শকদের ধন্যবাদ। নিশ্চয়ই নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।